নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা মেশিনের বিষয়ে কথা বলবো। কারণ প্রায়ই যখন কোনো প্যারালাইসিস রোগী থাকে ফিজিওথেরাপি করাতে যাচ্ছে, তখন ফিজিওথেরাপিস্ট কি করে? কিছুতে ব্যায়াম করানো হয় এবং তারপর আধা ঘন্টা ৪৫ মিনিট রোগীকে মাংসপেশি উদ্দীপক বা টেন্স মেশিন লাগিয়ে রেখে দেয়। এই মাংসপেশি উদ্দীপক কি করে বা এই টেন্স মেশিন কি করে রোগীর কোনো ধারণা থাকে না। এটি তার জন্য উপকারী কিনা তার কোনো ধারণা থাকে না, কিন্তু এটি ফ্যান্সি দেখায়। রোগী মনে করে যে আমি মাংসপেশি উদ্দীপক লাগাবো, আমার আবার শক্তি ফিরে আসবে, আমি আবার হাঁটা শুরু করব। কিন্তু তা হয় না। টেন্স মেশিন লাগানো হয়, সামান্য কিছু ঝাঁকুনি অনুভূত হয়, রোগী মনে করে আমার মাংসপেশিতে শক্তি আসছে, আমি এখনই হাঁটা শুরু করব। তা হবে না। আপনাকে বুঝতে হবে যে এই মেশিনটি কিভাবে কাজ করে, এতে আমার কি লাভ হতে চলেছে। তাহলে প্রথমে শুরু করব, দ্রুত আমরা বুঝব ব্রেন স্ট্রোক বা পক্ষাঘাত আমাদের কিভাবে হয়েছিল। পক্ষাঘাত মানে আপনার হাত পা না চলা, কিন্তু এর সমস্যা আপনার হাত পায়ে নয়। সমস্যা আপনার মস্তিষ্কের ভিতরে হয়। মস্তিষ্কের ভিতরে ক্লপ ছিল, শিরা ফেটে গিয়েছিল, যার কারণে মস্তিষ্কের সেই অংশ যা আপনার হাত পা চালাতো এখন তা কাজ করতে পারছে না। কিন্তু আমরা কি করছি? আমরা হাত পায়ে ঝাঁকুনি দিচ্ছি, কারেন্ট দিচ্ছি যাতে তা চলতে শুরু করে। এতে আমাদের মাংসপেশিতে শক্তি আসতে পারে, মাংসপেশি শক্তিশালী হতে পারে, কিন্তু মস্তিষ্কের মাংসপেশি চালানোর ক্ষমতা আসে না। এই কারণেই মাংসপেশি উদ্দীপক বা টেন্স মেশিন ব্রেন স্ট্রোকের রোগীদের পরামর্শ দেওয়া হয় না। আপনাকে বুঝতে হবে যে আপনাকে আপনার মস্তিষ্কের উপর কাজ করতে হবে, আপনার মাংসপেশির উপর নয়। মাংসপেশি ঠিক আছে, আপনার হাত ঠিক আছে, না হাড় ভেঙেছে, না মাংস ছিঁড়েছে, না কোনো আঁচ লেগেছে, কিছুই হয়নি তাকে। তাহলে যতক্ষণ আপনার মনোযোগ হাত পায়ের উপর আছে, আপনি আরাম পাবেন না। একটু উপরের দিকে আসুন, আপনার মস্তিষ্কে যান এবং মস্তিষ্কের ভিতরে উঁকি দেওয়ার চেষ্টা করুন যে কি হয়েছিল। মস্তিষ্কের যে অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটি হাতকে চালাচ্ছিল না, তাই এর ক্ষতিপূরণ করুন, হাত নিজে থেকেই চলবে। তাহলে আমরা কি করব? আমাদের মস্তিষ্ককে বুঝতে হবে। যেদিন আমরা আমাদের মস্তিষ্ককে বুঝতে পারব মস্তিষ্ক কিভাবে নিজের মধ্যে উন্নতি আনে, তখন আমাদের যে পক্ষাঘাত আছে, মস্তিষ্কে স্ট্রোক আছে, তা খুব দ্রুত সেরে উঠতে শুরু করবে। আমি আপনাকে এটি একটি ছোট উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যখন আপনার শরীরের কোথাও ত্বকে কাঁটা লাগে, তখন তা নিজে থেকেই ভরে যায়। ঠিক, হতে পারে সেখানে দাগ থেকে যায়, হতে পারে সেখানে একটু মোটা মোটা থেকে যায়, কিন্তু তা নিজে থেকেই ভরে যায়। ঠিক একইভাবে যখন মস্তিষ্কের ভিতরে ক্লট হয়েছিল বা শিরা ফেটে গিয়েছিল, তখন মস্তিষ্কের ভিতরেও ক্ষতি হয়েছিল। তাহলে হতে পারে মস্তিষ্কের ভিতরেও কোনো প্রক্রিয়া আছে যার মাধ্যমে সেই ক্ষত ভরে যায়। এটা ঘটে। এই কারণেই যখন আপনার প্যারালাইসিস হয়েছিল সেই দিনটি মনে করুন। আপনি একদমই হাঁটতে পারছিলেন না, কথা বলতে পারছিলেন না, বসতে পারছিলেন না। কিন্তু পরের ২-৩ মাসে একটু, একটু করে নড়তে শুরু করলেন, হাঁটতে শুরু করলেন, কথা বলতে শুরু করলেন। ঠিক না? এটা কেন হলো? কারণ মস্তিষ্কের ভিতরে যে ক্ষত বা আঘাত হয়েছিল তা ভরতে শুরু করল। এবং তা কিভাবে ভরল? কারণ ত্বকের যে কোষগুলি থাকে, অন্য কোথাও চামড়ার কোষগুলি থাকে, তারা ১ থেকে ২ হয়ে যায়, ২ থেকে ৪ হয় এবং তারা ত্বককে বড় করে এবং তারা একে অপরের সাথে লেগে যায়। কিন্তু মস্তিষ্কের ভিতরে এমন হয় না। মস্তিষ্কের ভিতরে যে নিউরন কোষগুলি থাকে, তারা তাদের সংখ্যা বাড়াতে পারে না। অর্থাৎ একটি কোষ অন্য কোষকে তৈরি করতে পারে না। এটি আমাদের নার্ভ সিস্টেমের ভিতরে একটি সমস্যা হয়। কিন্তু আমরা কি দেখি? যে তবুও আমাদের মস্তিষ্কের ভিতরে উন্নতি হয়েছিল, তা হয়েছিল নিউরোপ্লাস্টিসিটি থেকে। আপনার স্ক্রিনে দেখুন, এখানে যে ২ টি কোষ আছে, তারা ধীরে, ধীরে বড় হচ্ছে। তারপর তাদের যে ইন্ট্রাডেন্ট সংযোগগুলি আছে, তারা একে অপরের সাথে হাত মেলাচ্ছে। এখন মস্তিষ্কের ভিতরে এই একটি কোষ কতগুলি অন্যান্য কোষের সাথে সংযোগ স্থাপন করবে, তার উপর নির্ভর করে আমাদের মস্তিষ্ক কতটা উন্নত হবে। তাহলে যেমন আপনি স্ক্রিনে দেখেছেন যে কোষগুলি তাদের আকার বাড়িয়েছে, তাদের সংযোগগুলি, যা একে অপরের সাথে সংযুক্ততা বাড়িয়েছে। এ কারণেই আমাদের মস্তিষ্কের ভিতরে উন্নতি হয়েছে। তাই আমরা এই উন্নতির চক্র, এই উন্নতির পর্যায়টি চালিয়ে যেতে হয়। কারণ সর্বাধিক রোগীর মধ্যে প্রথম ৬ মাসে উন্নতি হয়। এই কারণেই রোগী যে হাঁটতে পারছিল না, সে হাঁটা শুরু করে দেয়। এবং যখনই মস্তিষ্কের ভিতরে এই নিউরোপ্লাস্টিসিটি বন্ধ হয়ে যায়, তখন রোগীর মধ্যে উন্নতিও বন্ধ হয়ে যায়। তারপর সেই একই ওষুধ যা আমরা আগে খাচ্ছিলাম, যা থেকে আমাদের আরাম আসছিল, সেই একই ব্যায়াম, সেই একই ফিজিওথেরাপি যা আমরা করাচ্ছিলাম, যা থেকে আমাদের আরাম আসছিল, সেই আরাম আসা বন্ধ হয়ে যায়। এবং এটি এমন একটি সময় আসতে শুরু করে যেখানে রোগী নিরুৎসাহিত হতে শুরু করে। এখন যখন রোগী নিরুৎসাহিত হয়,
তখন প্রায়শই কি হয় যে যখন আমরা ফিজিওথেরাপিস্টের কাছে যাচ্ছি, তখন বলি, "ডাক্তার সাহেব এতে আরাম আসছে না। ডাক্তার সাহেব আমার এটা হচ্ছে না।" তখন তিনি কি করেন? আপনার উপর মেশিন লাগিয়ে দেয় যে রোগী শুয়ে পড়েছে, আপনি মেশিন লাগিয়ে দিলেন। তাহলে সেখানে কি আছে? ফিজিওথেরাপির কাজ সহজ হয়ে গেছে। কিন্তু আপনার জন্য যা কঠিন তা বাড়তে শুরু করে। তাহলে আপনি এই মেশিনগুলো ইন্টারনেটে নিজে সার্চ করুন, এদের কাজ বুঝুন এবং এদের সুবিধা প্যারালাইসিস রোগীদের মধ্যে বুঝুন। তারপর এগুলো ব্যবহার করুন। আমার দিক থেকে এদের কোনো ভূমিকা নেই। শুরুর দিকে যতক্ষণ আপনার পেশিগুলি ঠিক আছে, যখন আপনার পেশিগুলি খুব দুর্বল হয়ে যায়, ২-৩ বছর হয়ে গেছে, পেশি পাওয়া যায়নি, নরম হয়ে গেছে, শুকিয়ে গেছে, ট্রফি হচ্ছে, তখন সেই মাংসপেশি উদ্দীপক কাজ করবে। যদি আপনার ব্যথা খুব বেশি হয়, তখন টেন্স কাজ করবে। তাহলে যখন আপনার পেশি ঠিক আছে, তখন এই মেশিনগুলির শুরুর দিকে একদমই প্রয়োজন হয় না। তাহলে এদের উপর আপনাকে কিছুই করতে হবে না, তাই না? আপনার সময় নষ্ট করবেন না। আপনাকে ফোকাস করতে হবে যে আমার মস্তিষ্কে উন্নতি কিভাবে আসবে এবং সেটা আসবে। অকুপেশনাল থেরাপি থেকে। তাহলে অকুপেশনাল থেরাপি নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করেছি। সেগুলো আপনি বোঝার চেষ্টা করবেন। এই চ্যানেলে যত ভিডিও আছে সেগুলো দেখবেন। আপনাকে রোগীদের ভিডিও পাওয়া যাবে এবং আপনি খুব পরিষ্কার ধারণা পাবেন যে আপনাকে কিভাবে এগোতে হবে। আমি আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন। তবুও যদি মনে কোনো সন্দেহ থাকে, কিছু জিজ্ঞাসা করতে চান, অবশ্যই স্বাগতম। চলুন এগিয়ে যান। নমস্কার।